সম্পদ নয়। বিশ্ব ঐতিহ্য বলতে আমরা কি বুঝি, এবং এটা ডিক্লেয়ার কিন্তু ইউনেস্কো কর্তৃক ডিক্লেয়ার যে এটা হচ্ছে একটা বিশ্ব ঐতিহ্য। মানে হচ্ছে এটা শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটি সারা পৃথিবীর একটি সম্পদ। পৃথিবী যদি আপনি যে সুন্দরবন এই উপমহাদেশের প্রথম সংরক্ষিত বন ব্রিটিশরা যখন করে, এর বাইরে কোনো বন সংরক্ষিত ছিল না। এবং এর অনেক ইতিহাস আছে। প্রথম যিনি সুন্দরবনের কনজারভেটর হন তিনি বার্মায় বসতেন, অবিভক্ত এই এলাকা ব্রিটিশদের শাসনে ছিল। যাই হোক, পরবর্তীতে শতাংশ। তাহলে আমরা বুঝতে পারছি যে 3টা জেলায় অবস্থিত যে সুন্দরবনটি, এটি আসলে কত বড়। আমি অনেক সময় বলি যে ঢাকা শহর যদি আপনি নারায়ণগঞ্জ থেকে গাজীপুর আর এদিকে সাভার পর্যন্ত যদি চিন্তা করেন ঢাকা শহর, তাহলে 20টা শহরের সমান আমার সুন্দরবন। ফলে আমরা বুঝতে পারি না যে সুন্দরবনে একটা খাল দিয়ে গেলে এটা কত, যেটা আমরা বলছি যে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। এটির যে জলাভূমি, প্রায় 32 ভাগ জলাভূমি সুন্দরবনের, সেই বিবেচনায় এবং এই জলাভূমিতে যে প্রাণী আছে, মাছ আছে, তার বিবেচনায় এটি কিন্তু রামসার একটা সাইট হিসেবে উল্লেখ। জলাভূমি আছে গুরুত্বপূর্ণ মানব সভ্যতার জন্য, এরকম তালিকা তৈরি করে। সেই তালিকার মধ্যে কিন্তু সুন্দরবন আছে। আমাদের সুন্দরবনের যে উত্তরের বাউন্ডারি আছে, পূর্বের বাউন্ডারি আছে, তার 10 কিলোমিটার ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। আমাদের একমাত্র সুন্দরবন ম্যানগ্রোভ বন যেখানে এখনো বাঘ টিকে আছে। আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার কিছু ম্যানগ্রোভ বনে বাঘ ছিল, সেটা 1970-এর দশকে, 60-এর দশকে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের সুন্দরবনে এখনো বাঘ টিকে আছে। আমাদের সুন্দরবন, দুই দেশের সুন্দরবন মিলে বাঘের যে আবাস আছে পৃথিবীতে, তার 5টির অন্যতম হচ্ছে বাঘের সংখ্যার বিচারে। এবং দুই দেশ মিলে বাঘের সংখ্যা কিন্তু প্রায়, যদি আপনি চিন্তা করেন, 225 থেকে 250-এর মতো। বল এইরকম আবাস পৃথিবীতে মাত্র 5টা আছে, এতগুলো বাঘ একসাথে। তাহলে বুঝতে পারছেন যে বাঘ, পৃথিবীর বাঘ সংরক্ষণ করতে হলে সুন্দরবনটা কিন্তু প্রথম দিকেই পড়ে। আর আমাদের দেশে তো বাঘের সর্বশেষ আবাস, আমাদের আর কোথাও কোনো বাঘ নেই। কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটেন, 1930 সালে শালবনে বাঘ ছিল ঢাকার পাশে। রয়েছে, তাদের প্রশিক্ষণেরও অভাব রয়েছে। তারা কিভাবে লিখলে এইটা আইনটা ভালোভাবে টিকে যায়, সেজন্য কিন্তু আমরা এই প্রজেক্টে এবং আমাদের আরো প্রজেক্টে বেশ কয়েকটা ট্রেনিং এর আয়োজন করেছি, যেখানে আমি নিজে সেখানে আমাদের কোর্টের থেকে আমাদের যারা ইয়েরা আছেন, আমাদের যারা আইনজীবীরা আছেন এবং কোর্টে যারা আমাদের ম্যাজিস্ট্রেটরা আছেন, তাদেরকে দিয়ে ক্লাস নেওয়া হয়েছে কিভাবে এই ইয়েগুলো লিখতে হয়, এই মামলাগুলো লিখতে হবে, যাতে করে সে রিলিজ না হয়ে যায়, সে সহসা ছাড়া পেয়ে না যায়। আবারও একটা কথা বলি, এই যে বিউটি, আমি আপনাদেরকে একটু গল্প বলি। আমি ভারতে পড়াশোনা করেছি। দিল্লিতে যখন আমি একটি বাসে উঠলাম, আমি যখন লোকাল বাসে উঠলাম, দেখবেন আমাদের দেশের বাসে আগে এরকম লেখা থাকতো ব্যবহারে বংশের পরিচয়, এইটা সেটা, তাই না? ওইরকম বাসের মধ্যে একটা সাইডে হচ্ছে, পুরা বাম সাইডটা হচ্ছে মেয়েদের জন্য সংরক্ষিত। ওই সাইডে সিটের উপরে একটা কথা আমার মনে এখনো গেঁথে আছে, সেটি হচ্ছে বিউটি ইজ টু সি নট টু টাচ। মেয়েদের সিটের উপরে ওইটা লেখা আছে, বুঝতে পারছেন? বিউটি ইজ টু সি নট টু টাচ। সৌন্দর্য হচ্ছে দেখার বস্তু, টাচ করার বস্তু নয়। এত সুন্দর হরিণ আমি যখন দেখতে পাচ্ছি, আপনারা যাচ্ছেন, ছবি তুলছেন, কত ভালো লাগে। সেটিকে কেন আবার খেতে হবে? এবং আমি আসার পর থেকে এই পর্যন্ত অনেক জায়গায় আমি এই কথাটা বলেছি যে হরিণের মাংস খাওয়া হারাম, হরিণের মাংস খাওয়া হারাম। কেন হারাম আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের কাছে। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সীমারেখার মধ্যে কোন আইনে পালিত কিংবা বন্য কোন হরিণী খাওয়া জায়েজ নয়, শুদ্ধ নয়, নিষিদ্ধ। তাহলে আপনি যে হরিণের মাংসটা খাচ্ছেন, সেই মাংসটা যে এনে দিয়েছে আপনার কাছে, সে চুরি করে এনেছে, অবশ্যই চুরি করে এনেছে, এবং আপনি সেটা জানছেন, জেনে শুনে চুরির মাংস খাওয়া হারাম। আমাকে একজন বলেছেন যে এখনো হরিণের মাংস পাওয়া যায়, আপনি চান? আমি চাই। কে বিক্রি করে তাকে চাই, দয়া করে দিন, দয়া করে দিন না কয়েকটা নাম, আমি তাকে চাই কে বিক্রি করে।
আমি আসলে অত্যন্ত এক্সাইটেড হয়ে যাই এগুলো শুনলে। আমি আসলে পারি না। আপনি বলছেন বাংলাদেশটা তো হুট করে একেবারে পরিশুদ্ধ হয়ে যাবে না। এতে 5ই আগস্টের পরে সবকিছুই কি পাল্টে গিয়েছে? চেষ্টা করছি আমরা পাল্টাতে। এখন নতুন সরকার এসেছে, দেখুন আমরা সবসময় বলি যে মাথা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। সবসময় সেটা সম্ভব নয়, তারপরও আমরা ঠিক থাকতে চেষ্টা করি। আজকে দেশের প্রধানমন্ত্রী একদিন 9টার সময় অফিস করছেন, তারপর কি অবস্থা হয়েছে দেখেছেন? কাজে অবশ্যই সেটা ঠিক হতে পারে। আমাদের একজন বলছেন যে এখানে এই যে আমরা গত সরকারের সময় আমরা অনেক কিছু বলতেও পারি নাই, তাই না? এইখানে যে ইয়ে হবে, এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে, সেইটার ব্যাপারে মতামত, আমি তখন হেড অফিসে কর্মরত, সেইটার ব্যাপারে মতামত চাওয়া হয়েছে। আমি মতামত যখন লিখতে বসেছি বাসায় বসে, তখন দেখি টেলিভিশনে আমার প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে চুক্তি স্বাক্ষর করে ফেলছে। কাজেই এইভাবে তো আমরা আমাদের ইয়েটা ডেকে এনেছি, তাই না? আজকে খুলনাতে প্রত্যেকটা গাছের পাতায় কালো কার্বনের মতো জমে যায়। এগুলো থেকে আসে এই ফ্লাই অ্যাশ। কাজে এগুলো তো আমরা কার ক্ষতি ডেকে এনেছি, এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের ওই দিনই সকালে, রাত্রে আসামি আসলো, পরের দিন সকালে জামিনের শুনানিতে চলে গেল। তাহলে বলেন এই জায়গায় আমাদের কি, আমরা কি অসহায় নই? আচ্ছা, এটি কি ফরওয়ার্ডিং এর কোনো সমস্যা ছিল? তাকে তো আসলে সবই ঘটে। আর কিছু ভাই বলেছেন যে আসলে চেকপোস্টেই লোকজন যায়, তা কিন্তু না। আসলে অনেক অসংখ্য ছোট ছোট খাল ভাড়ানি এগুলো আছে, এগুলো দিয়েও যায়। এবং এই যে বিষ দিয়ে মাছ ধরার লোকজন বেশিরভাগ রাত্রে বেশিরভাগ যায়। এবং রাত্রি 2:30টার সময় আমরা গত মাস 5 আগে আমরা 10 লিটার বিষ পেয়েছিলাম, এসিআই এর 1 লিটার করে ক্যান, রাত 2:30টার সময় ধরতে হয়েছে সেগুলো। তো আসলে আমাদের আসলেই লোকজন কিন্তু 1/3 লোকজন যে কিন্তু আমরা কাজ করি, আমাদের লোকজনও তো একটু ঘুমাতে হয়। আসলে এই সুযোগগুলো তারা নেয় যায়, তারপরেও কাজ করতে হবে। এবং আপনারা আছেন, আমাদের সহযোগিতা করেন, ইনফরমেশন দেন, আমরা এইভাবেই কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আজকের যে ত্রুটি বিচ্যুতি আপনারা বললেন, আমরা আরো গভীরভাবে দেখবো এবং আমরা চেষ্টা করবো যাতে আপনাদের সুন্দরবনকে আপনাদের কাছে ভালো রেখে যেতে পারি, সেই আশাও